নমস্কার, আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভারতের অর্থনীতির বিভিন্ন খবর নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। ভারতের টাকা পয়সার কী হাল, আসুন জেনে নিই এখনও অবধি আজকের ডেট অবধি কী কী নতুন আপডেট হয়েছে এবং তার আগে কী কী হয়ে আসছিল আমাদের দেশে। প্রথমেই শুরু করব সারফেস এই অ্যাক্টের কথা, সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড এনফোর্সমেন্ট অফ সিকিউরিটি ইন্টারেস্ট অ্যাক্ট। এতে কি বলা হয়েছে? এতে বলা হয়েছে যে যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের থেকে কোনো ব্যক্তি লোন নিয়ে থাকেন, কোনো সিকিউরড লোন মানে যে লোনের এগেনস্টে কোনো অ্যাসেটকে দেওয়া হয়েছে, কোনো সম্পত্তিকে মর্টগেজ করা হয়েছে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি লোন পেমেন্ট করতে না পারেন, লোন রিপেমেন্ট করতে না পারেন, ইন দ্যাট কেস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংক কি করতে পারে, সেই বন্ধকি রাখা সেই সম্পত্তিকে বেচে দিতে পারে এবং তার থেকে নিজের লোনের দেওয়া টাকার যতখানি ক্ষতি সাধন হচ্ছিল সেটাকে মিটিগেট করতে পারে বা কমাতে পারে। এবার হলেও আমরা সবাই জানি লোনের টাকার কথাতে এই টার্মটা আমাদের সবার চেনা, এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট। 90 দিন অবধি কোনো লোনের যদি প্রিন্সিপাল বা ইন্টারেস্ট কোনোটাই পেমেন্ট না হয় তাহলে সেটা হয়ে যায় ব্যাংকের জন্য নন পারফর্মিং অ্যাসেট। এবার এটা কেন হলো? প্রথম কথা, এটাকে অ্যাসেট বলছি কেন, লোন বললে অ্যাসেট বলছি কেন? কারণ ব্যাংক যখন লোন দেয়, আমরা যখন লোন নিই, আমরা প্রিন্সিপালের সঙ্গে কী দিই? ইন্টারেস্ট বা সুদ। এই সুদটাই হলো ব্যাংকের কাছে ইনকাম। তো যা জিনিস আমাদের কোনো সম্পত্তিকে বাড়ায় বা আমাদের অর্থনৈতিক উন্নতি করে সেটাই হলো আমাদের অ্যাসেট। তো লোন হলো ব্যাংকের কাছে অ্যাসেট। এবার দেখে নিই, যদি এই এনপিএটাতে ফার্দার কোনো টাকা পেমেন্ট না করা হয় তাহলে কি দাঁড়ায়? ওয়েল, 90 দিন অবধি না টাকা পে করলে সেটা হচ্ছে এনপিএ। যদি এনপিএ অবস্থাতে আরও 12 মাস সময়কাল চলে যায় তখন সেটা হয়ে যায় সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট। এরপর যদি আরও 12 মাস যায় সেই সাবস্ট্যান্ডার্ড অ্যাসেটটা হয়ে যায় ডাউটফুল ক্লাসে পড়ে, এবং তারপরে আরও 12 মাস চলে গেলে এর অ্যাসেট ক্লাসিফিকেশনটা হয়ে যায় লস অ্যাসেট, মানে ব্যাংক আশা ছেড়ে দিচ্ছে আর এতে টাকা আসবে না। এবার এই সমস্ত যখন এনপিএ থাকে, লস অ্যাসেটে ঢুকতে যেতে হয় না, এনপিএ অবস্থায় থাকলেতেই যখন ব্যাংকের ইন্টারেস্ট ইনকাম হচ্ছে না তখন থেকেই শুরু হয়ে যায় চিন্তা। কারণ লোন হচ্ছে অ্যাসেট, ডিপোজিট হচ্ছে লাইবিলিটি। আপনি 1 লাখ টাকা যদি লোন নেন, যদি 10% হারে লোন নেন, আপনি তো 1 লাখের বদলে 1,10,000 টাকা দেবেন। কথার কথা, যদি 1 বছরের মধ্যে শোধ করেন তাহলে এই 10,000 টাকাটা ব্যাংকের কাছে ইনকাম, 10%টা। আবার সেই আপনি যখন ব্যাংকের থেকে 6.5%-এ এফডি করতে যান, সেই 6.5 টাকা আপনাকে দিতে হয় 100 টাকার মধ্যে, এটা ব্যাংকের লাইবিলিটি। তো ব্যাংক 10 টাকা যদি আপনার থেকে ইন্টারেস্ট না পায়, আপনি আমি আমাদের মতো যারা লোন কাস্টমার তাদের থেকে যদি 10% ইন্টারেস্টটা না পায় তাহলে 6.5 টাকাটা দেবে কোত্থেকে? তাই লোনের টাকা যখন এনপিএ হয়, সেই পুরো যত এনপিএ হচ্ছে সেটাকে একসময় বলা হয় গ্রস এনপিএ। কিন্তু এরকম যদি চলতে থাকে তাহলে তো টাকা দেওয়া সম্ভব নয়। তাই জন্য কি দরকার? তাই জন্য লোনের যা এনপিএ হচ্ছে সেই জন্য প্রভিশনিং করা দরকার, যাতে ডিপোজিটদারদের টাকা দিতে পারা যায়। তো গ্রস এনপিএ থেকে যখন প্রভিশনসকে বাদ দেওয়া হয় তখন আমরা পাই নেট এনপিএ। এবার আসি, ব্যাংক ছাড়াও আরও ইনস্টিটিউশন তো লোন দেয়, যেরকম যেরকম এনবিএফসি। এনবিএফসি মানে কি? নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। এরা কি কি বিজনেস করতে পারে? এরা লোন দিতে পারে, লোন বা অ্যাডভান্স, মিউচুয়াল ফান্ড, শেয়ার, এগুলোর ব্যবসাও এরা করতে পারে। কি কি পারে না? এরা ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে না। ডিমান্ড ডিপোজিট মানে যেরকম সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, আপনার কাছে যখনই আপনি ডিমান্ড করবেন যে আমার সেভিংস অ্যাকাউন্টে টাকা আমি নিয়ে নেব, ব্যাংক আপনাকে দিতে বাধ্য, রাইট? তো এনবিএফসি ডিমান্ড ডিপোজিটকে অ্যাকসেপ্ট করতে পারে না। এরা কোনো পেমেন্ট বা সেটেলমেন্ট সিস্টেমকেও অ্যাকসেপ্ট করতে পারে না বা শুরু করতে পারে না, ফর্ম করতে পারে না, বানাতে পারে না। আর এদের যে টাইম ডিপোজিট থাকে, ডিপোজিট দু রকমের হয়, একটা ডিমান্ড ডিপোজিট যেটা বললাম অন ডিমান্ড দিতে হয়, আর একটা হচ্ছে টাইম ডিপোজিট, যেরকম ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের মতো বা কর্পোরেট এফডির মতো। একটা খুব কমন নাম আপনারা অনেক শুনেছেন হয়তো, শ্রীরাম ফাইন্যান্স বা আরও এসেট্রা যারা যারা রয়েছে ফাইন্যান্সিয়াল কোম্পানি। তো এরা কি করতে পারে? এরা আপনাকে কর্পোরেট এফডি দিতে পারে, যেখানে রেট অফ ইন্টারেস্ট ভালোই হতে পারে, আপনি কিছুদিন পরে সেটার ম্যাচুরিটি পাবেন, সব কিছুই ঠিক আছে। কিন্তু সেই ডিপোজিটের উপরে ডিআইসিজিসি কভার থাকে না। মানে কোনো ইনস্টিটিউট যদি কোনোদিন ফেল করে তাহলে আপনার টাকার কোনো গ্যারেন্টি নেই। যে টাকাটা যদি ইনস্টিটিউশনটাই ফেল করে যায়, ফাইন্যান্সিয়ালি ডুবে যায়, তাহলে আপনার টাকার কোনো রকম কোনো গ্যারেন্টি নেই। সেই গ্যারেন্টিটা আপনি কোথায় পান? সেই গ্যারেন্টিটা আপনি পান ব্যাংকের ক্ষেত্রে। কারণ ওই যে বললাম ডিআইসিজিসি। এবার একে বুঝিয়ে দিচ্ছি ডিআইসিজি জিনিসটা কি।
ডিআইসিসি ফুল ফর্ম হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন। এটা আরবিআইয়ের ফুললি সাবসিডিয়ারি একটা কোম্পানি। এখানে যে কোনো ব্যাংকের কাস্টমার সেই ব্যাংকে তার একটা অ্যাকাউন্ট থাকুক কি বা একাধিক অ্যাকাউন্ট থাকুক, 5 লাখ টাকা থাকুক কি 50 লাখ টাকা অবধি থাকুক, পাবে কিন্তু আলটিমেটলি 5 লাখ টাকা অবধি। 5 লাখের বেশি থাকুক, 5 লাখ থাকুক, 50 লাখ থাকুক, 5 লাখ অবধি পাবে। 1 লাখ 2 লাখ বা 5 লাখের কম যে কোনো অ্যামাউন্ট থাকলে সেটুকুনিই পাবে, কিন্তু 5 লাখ অবধি পাবে না। 50 লাখ থাকলেও 5 লাখ পাবে, 2 লাখ থাকলে 2 লাখ পাবে, 5 লাখ থাকলে 5 লাখ পাবে। খুব সিম্পল। এইবার আসি এই মুহূর্তের আপডেট এটাই, ডিসেম্বর 30-এ গ্রস এনপিএ আমাদের এই মুহূর্তে ভারতবর্ষে চলছে 2.1% এবং নেট এনপিএ রয়েছে 0.58%। অলরেডি নেট এনপিএর ফর্মুলা আমি আপনাদের আগেও দেখিয়েছি, এবার দেখিয়ে দিলাম। এবার আসি সব থেকে বড় আপডেটটাতে। কলকাতা হাইকোর্ট রিসেন্টলি একটা জাজমেন্ট দিয়েছেন গোলাম সাবির ভার্সেস পিরামল ক্যাপিটাল হাউজিং ফাইন্যান্স লিমিটেডের ক্ষেত্রে, যে কোনো এনবিএফসি যাদের অ্যাসেট টোটাল 100 কোটি টাকার উপরে, তারা সারফেসাই অ্যাক্টকে ইউজ করে 20 লক্ষ টাকার নিচে হোম লোন থাকলে বাড়ি বা জমিকে বাজেয়াপ্ত করতে পারবে না। এবার এতে সমস্যাটা কোথায় বা সুবিধাটা কোথায়? এক শ্রেণী মানুষ ভাবতে পারেন গরিব মানুষের জন্য সুবিধা হলো, এক শ্রেণীর মানুষ যদি অসাধু মানসিকতা রাখতে পারেন, হঠাৎ মনে হতে পারে থাম্বনেলটা দেখে যে বাহ, গৃহঋণের টাকা না দিলেও বাড়ি বাজেয়াপ্ত হবে না। সমস্যাটা পরের স্লাইডেই বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেরকম বললাম, লোন একটা অ্যাসেটের মতো, মানে লোন একটা অবভিয়াসলি ব্যাংকের জন্য অ্যাসেট। তো এইরকম সমস্ত লোন যেগুলো থাকে সেগুলোকে নিয়ে বানানো হয় একটা পুল অফ অ্যাকাউন্ট বা পুল অফ লোনস, যেটার বেসিস করে ব্যাংক জানে যে এখানে আমার 1 লাখ টাকার লোন আছে, 1 লাখ টাকা লোনের বদলে 1,10,000 টাকা আমার ইনকাম হবে, কারণ টাকাটা আসবে। এরকম করে করে যদি সেই ভরসায় বন্ড তৈরি হয়, সেই বন্ডে একাধিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করতে পারে ইনভেস্টমেন্ট এবং জড়িয়ে যায় একটা ফাইন্যান্সের একের সঙ্গে অপরের ইনভেস্টমেন্টের গল্পটা। একটা ব্যাংকের বন্ড আরেকজন ইনভেস্ট করলো, একটা এনবিএফসির বন্ড আরেকজন ইনভেস্ট করলো, এরকমভাবে চলতে থাকে। এই পুরো ব্যাপারটারই কি দারুণভাবে, বা দারুণ না বলে কি নিদারুণ বলা উচিত আমার, কি নিদারুণ পরিণতি হয়েছিল যখন লোন ফল্ট হয়েছিল বা লোনের কাস্টমাররা, গৃহ লোনের কাস্টমাররা যখন ডিফল্ট করেছিল, সেটা দেখা গেছিল 2008 সালের আমেরিকাতে। আসুন বুঝিয়ে দিই। আমেরিকার লোনের কাস্টমারদেরকে একটা সময় আমেরিকার ব্যাংকাররা এটাই ভেবেছিল যে গৃহ ঋণের কাস্টমার, তারা তো সবসময় লোন নেবেই, তারা তো আর বাড়ি ছাড়বে না, তো তারা যথেচ্ছভাবে প্রচুর অ্যামাউন্ট অফ লোন দেয়। এবং একটা সময় আসে যখন ক্রেডিট ওয়ার্দিনেস, মানে একজনকে কত টাকা লোন দেওয়া যেতে পারে বা পারে না, সেসবের তোয়াক্কা না করেও তারা যেমন হাই স্যালারির কাস্টমারদেরকেও লোন দেয়, তেমনি আর্থসামাজিক পিরামিডের অনেক নিম্ন শ্রেণীর মানুষকেও লোন দেয়। পরবর্তীকালে যখন আর্থসামাজিক পিরামিডের নিচুতলার মানুষরা অর্থনৈতিক টান অনুভব করে লোনের পয়সা দিতে না পারেন, তখন তারা বেছে নেন খুব সহজ লজিক, লোনের টাকা দিতে পারছি না, বাড়ি ছেড়ে দিচ্ছি। লোনের টাকা দিতে পারবো না, বাড়িটাই ছেড়ে দিলাম। আমার তো গৃহঋণ রয়েছে, লোনটা তো আলটিমেটলি অ্যাসেট ব্যাংকের জন্য, ব্যাংক বুঝে নিক, ব্যাংক বেচে দিক বাড়ি। সমস্যা হলো এইখানটাতে। একটা দুটো হলে ব্যাপারটা সমস্যা ছিল না, যখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক বাড়ি ছাড়তে শুরু করলো, সমস্যা দেখা গেলো এই জায়গাটাতে। কেন? কারণ ওই যে লোন হলো অ্যাসেট, আর অ্যাসেট আর যাতে আরও অ্যাসেট বাড়াতে পারে তার জন্য কি করেছিল বন্ড। সেই বন্ডগুলোর কি করা হয়েছিল, সেই বন্ডগুলোর রেটিং করা হয়েছিল, ভালো বন্ড, খারাপ বন্ড সব কিছুই ছিল। আমেরিকান ব্যাংকাররা আরও একটা ভুল করেছিল, তারা এই বন্ডের যে রেটিংগুলো করেছিল সেগুলো ইনিশিয়ালি করেছিল খুব ভালো, কিন্তু এই যে রেটিং এজেন্সিগুলো ছিল তাদের কাস্টমার হচ্ছে ব্যাংকগুলো, কারণ রেটিং এজেন্সি আলটিমেটলি রেট করছে কাকে, রেটিং দিচ্ছে কাকে, বন্ডগুলোকে, বা আদের কাস্টমার তো আলটিমেটলি ব্যাংকগুলোই। যখন নিচু শ্রেণী লোনের বন্ডের ক্লাসিফিকেশনগুলো এরকমভাবে হয়, সব থেকে ভালো হলে AAA, তারপরে AA, তারপরে BBB, BB অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। যখন AAA, AA এই জাতীয় ভালো রেটওয়ালা বন্ডগুলো যখন সেল অফ হয়ে গেল এবং ছোট জাতীয় বা নিম্ন শ্রেণীর বন্ডগুলো যখন সেল অফ হচ্ছিল না, তারা একটা ইনস্ট্রুমেন্ট রয়েছিল যেটাকে বলা হতো সিডিও। বেসিক্যালি কিছু ভালো বন্ড, ভালো রেটিংয়ের বন্ড এবং কিছু খারাপ রেটিংয়ের বন্ডকে
একসঙ্গে পাইল আপ করা হয়েছিল এবং সেইভাবে সেটাকে নতুন একটা নাম দিয়ে, নতুন একটা রেটিং দিয়ে সেল করা হয়েছিল। এবং যথারীতি সেখানেও একটা ব্যাংক, আরেকটা ব্যাংক, একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, আরেকটা এনবিএফসি, এরমভাবে প্রচুর লোক ইনভেস্ট করে রেখেছিল। ফলত যখন আর্থসামাজিক পিরামিডের নিচের মানুষগুলো লোনের বোঝা টানতে পারলো না, ঋণের বোঝা টানতে পারলো না, তারা আর কোনো পথ না পেয়ে বেছে নিল বাড়িটাই ত্যাগ করে দিই। আলটিমেটলি তো এই কথাই ছিল, লোনটা হোম লোন, বাড়িটা মর্টগেজ, টাকাটা দেবো, বাড়িতে থাকবো, যদি টাকা দিতে না পারি আমি বাড়ি ছেড়ে দেবো। সমস্যা হলো এইখানটাতে, যখন হাজার হাজার লোক বাড়ি ছাড়তে শুরু করলো, তখন আর লোনের ছেড়ে দেওয়া বাড়ির দাম আর বাড়লো না, পড়তে শুরু করলো এবং হু করে পড়তে শুরু করলো। তাই থাম্বনেলটা দেখে যদি কেউ ভাবেন বাহ বেশ তো মজা, গৃহ নিলাম 20 লাখ টাকা অবধি এনবিএফসি থেকে, দেবো না তারপরে লোনের টাকা, কি করবে, কি আর করে নেবে, আমাকে তো বাড়ি থেকে সরাতে পারবে না, সেই তো আইনি প্রসেসে যেতে হবে। ভারতবর্ষের মতো দেশে যেখানে কোর্ট কেস প্রচুর পেন্ডিং, সেখানে তো আমি আরামসে থাকতে পারবো বাড়িতে, বুঝুক কোম্পানি, দেখা যাবে। এই মানসিকতা যদি আমাদের মধ্যে এসে গিয়ে থাকে, তাহলে তার কি পরিণাম হতে পারে তার সহজ একটু ছোট্ট উদাহরণ দিলাম এই আমেরিকান হাউজিং ক্রাইসিস বা সাবপ্রাইম ক্রাইসিসের মধ্যে দিয়ে। সত্যি এটা হতে পারে। ওয়েল, আমরা আড্ডা 24/7-এ আমাদের ব্যাংকিং ব্যাচের ছাত্রদের ঠিক এইভাবেই পড়াই। থিওরিটা কি, কনসেপ্টখানা কি, কারেন্ট অ্যাফেয়ার্সে কি হচ্ছে এবং কিভাবে কি হয়ে এসছে পাস্টে। আমাদের সঙ্গে যুক্তে হলে আপনারা এই কোর্স নিতে পারেন, অবভিয়াসলি এই কোর্সটা নিতে পারেন। অ্যান্ড এত টাকার দামও যদি আপনার দিতে অসুবিধা হয়, কোনো চিন্তা নেই, আমাদের দাম এর থেকে কমেও হয়। Y268 কোডটা ইউজ করুন, 3,646 টাকায় আপনি এই কোর্সটা পেয়ে যেতে পারেন 2 বছরের ভ্যালিডিটির জন্য। এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। যদি আপনারা কোনো পার্টিকুলার টপিক জানতে চান, যে এই ব্যাপারটা নিয়ে জানতে চাই, প্লিজ কমেন্ট করে আমাদের জানান, আমরা এই নিয়ে নেক্সট ভিডিও আনতে থাকবো। দেখা হচ্ছে তাহলে, ধন্যবাদ।